আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্পের 6 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এখানে বেশ কিছু অফিসার দাঁড়িয়ে আছে যারা প্রত্যেকেই আমাদের স্পেশাল টিমের। আমি বললাম এসব হলো কি করে? রাজন বলল, স্যার আমরা রাস্তায় দেখতে পেয়েছি। আমি বললাম এসব কেসের জন্য পুলিশের দরকার। পুলিশরা কি করছে? এই এলাকাটা কি কোনো পুলিশের আন্ডারে নেই? রাজন বলল, স্যার আমরা ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলাম, ভিড় দেখে গাড়ি থামিয়ে আমরা সবাই দেখতে যাই, দেখি লোকটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাই আমরা কেসটা নিয়ে নেই কোনো পুলিশকে ইনফর্ম না করেই। আমি বললাম এটা পুলিশের দায়িত্ব, আর সবচেয়ে বড় কথা আমরা একটা মিশনে আছি, মিশন শেষ না হওয়া পর্যন্ত আমার পরিচয় কোনোভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না। আপনারা এমন কাছাকাছি করলে কিভাবে হবে বলতে পারেন? রাজন বলল, সরি স্যার। আমি বললাম পুলিশকে ইনফর্ম করে তদন্ত করার জন্য দিয়ে দিন। দাঁড়ান, সিনিয়র স্যার কোথায়? আপনি আমায় ডাকেন যে? রাজন বলল, সিনিয়র স্যার শহরের বাইরে আছেন, আমাকে বলেছেন আমাদের কোনো সমস্যা হলে আপনাকে জানানোর জন্য। আমি বললাম আচ্ছা, আপনারা স্যারকে জানাননি এই ঘটনার কথা? রাজন বলল, না স্যার, স্যার বলেছিল উনাকে ডিস্টার্ব না করার জন্য। আমি বললাম, ও আচ্ছা দাঁড়ান, ব্যাপারটা আমি দেখছি, পুলিশের কাছে দেওয়ার দরকার নাই। আমাদের একটা স্পেশাল টিম গঠন করেছেন আমাদের সিনিয়র স্যার, উনার অবর্তমানে যার পুরো দায়িত্ব আমার কাঁধে, আর এখন আরো একটা দায়িত্ব পড়লো। আমি বললাম আচ্ছা, লোকটাকে গুলি কে করেছে? রাজন বলল, কেউ মুখ খুলেনি স্যার। আমি বললাম আশ্চর্য, জনসম্মুখে কেউ একজনকে গুলি করে দিল আর কেউ মুখ খুলছে না? রাজন বলল, না স্যার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এর পরিচয় খুঁজে বের করুন, খুব তাড়াতাড়ি আমার চাই এটা। অফিসে এসেছি নিজের গেট আপ চেঞ্জ করে, কে জানে কে কখন দেখে ফেলে, তাই এই পদ্ধতি। জলদি আমাদের মেন অফিস থেকে বেরিয়ে গেলাম। এদিকে কোম্পানির অফিসের সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটা পার্লারে ঢুকে নিজের গেট আপ পরিবর্তন করে অফিসের জন্য বেরিয়ে পড়ি। আমি অফিসে বসে কাজ করছি, এর মধ্যে সিনিয়র স্যারের ফোন এলো। আমি বললাম হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো, দুঃখিত আদিব, তোমাকে আগে জানাতে পারিনি, একটা বিশেষ কাজে শহরের বাইরে আসতে হলো আমাকে। আমি বললাম সমস্যা নাই স্যার। স্যার বলল, আচ্ছা তোমরা সাবধানে থেকো কেমন? আমি বললাম আচ্ছা স্যার, আপনিও নিজের খেয়াল রেখে কাজ করবেন, বলেই ফোনটা কেটে দেই। স্যারকে এখানে নতুন ঝামেলার কথা জানাইনি। ফোনটা রাখতে আবার বেজে ওঠে। আমি বললাম হ্যালো। অপর সাইড থেকে রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম বলো। রাজন বলল, যে লোকটা খুন হয়েছে সে স্যার আওয়ারা টাইপের লোক, যাকে বলে বখাটে, টাকার বদলে খারাপ সব কাজ করে। আমি বললাম ও আচ্ছা, তাহলে বাদ দাও, এসব লোকের মৃত্যু এভাবেই হবে, না জানি এরা আগে কত লোকের জীবন নিয়েছে। রাজন বলল, ওকে স্যার। আমি বললাম তা কে মেরেছে জানতে পারলে কিছু? রাজন বলল, হ্যাঁ স্যার, সেখানে উপস্থিত ছিল এমন একজন মুখ খুলেছে। আমি বললাম গুড, কে সে? রাজন বলল, রাফসান চৌধুরী, শুধু এই নামটাই গুলি করার পর চিৎকার করে বলেছিল। আমি বললাম আচ্ছা, এই রাফসান চৌধুরী সম্পর্কে কিছু জানতে পারলে? রাজন বলল, খোঁজ চলছে স্যার। আমি বললাম ওকে, তাড়াতাড়ি করো, বলেই ফোন কেটে দিয়ে নিজের কাজে মনোযোগ দেব। তখনই আমার মনে পড়লো কি নাম বললো, রাফসান চৌধুরী মানে আরসি, এখানেও আরসি। ফোনটা নিয়ে রাজনকে ফোন দিলাম আবার। আমি বললাম হ্যালো। রাজন বলল, হ্যালো স্যার। আমি বললাম শুনো, এই রাফসান চৌধুরীর ফুল ডিটেলস আমার চাই, সে কি করে, কোথায় থাকে, এভরিথিং। রাজন বলল, ওকে স্যার। রাজনের সাথে কথা শেষ করে আমি অফিসের আরো কিছু টুকটাক কাজ সেরে নেই। অফিস থেকে বাড়িতে ফিরে দেখি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, আর মাত্র সপ্তাহখানেক বাকি, আর আফজালাল ইমরানের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, সে তো আর যেমন তেমন হবে না, তাই আয়োজন চলছে সেই রকম ভাবেই। আমি বাড়িতে এসেই নিজের রুমে চলে যাই, ফ্রেশ হয়ে এসে সোফায় বসে পড়লাম। মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, কেসের শেষ অবধি পৌঁছাতে পারছি না, জানি না সামনে আরো কত সত্য বেরিয়ে আসে। আর এদিকে আমার বাড়ির 2 মাসের ভাড়া, সে টাইমটা শেষ হয়ে আসছে, কি করি, কিছু একটা করতে হবে। এই বলে রুম থেকে বেরিয়ে গেলাম, দেখি বাবা কিছু লোকের সাথে কথা বলছে। আমি পেছনে গিয়ে দাঁড়াই, উনি খেয়াল করে বললেন, আরে রাজ, কিছু বলবে নাকি? আমি বললাম, জি আঙ্কেল, আমার একটা অনুরোধ আছে। বাবা বলল, বলো। আমি বললাম, আঙ্কেল আমি তো 2 মাসের জন্য ভাড়াতে থাকতে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আমার কাজ এখনো শেষ হয়নি, তাই আমার আর কিছু সময় লাগবে, এজন্য বলছিলাম আমাকে আর কিছুদিন থাকতে হতে পারে। কথাগুলো বিনীত সুরে বললাম। আমার কথা শুনে উনি কিছুটা গম্ভীর হলেন, তারপর ভেবে বললেন, থাকতে পারো, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম, বলুন। বাবা বলল, তোমাকে এই বাড়িতে নিজের বাড়ি মনে করে থাকতে হবে, আমার মেয়ের বিয়েতে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, পারবে? আমি বললাম, আঙ্কেল আমি তো একটা কাজে এসেছি, তবে আমি চেষ্টা করব। কথাটা বলার পর বাবা একটা অট্টহাসি দিলেন, তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা তুমি যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকতে পারো। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল, বলেই আবার উপরের দিকে যাওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিল। ঘুরে দেখি আমার বোনের শ্বশুর মশাই। আমি বললাম, আসসালামু আলাইকুম। উনি সালামের উত্তর নিলেন। উনার সাথে বেশ কিছুক্ষণ কথা হয়, ওই দিনের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় আমাকে, আর বাবাকেও ঘটনা খুলে বলে। এদিকে কথা বলার মধ্যে আমার একটি ফোন আসে, আর আমি বেরিয়ে যাই। আমি আমার কাজ শেষ করে ফিরতে যাব, তখনই দেখি ইসি কোথাও যাচ্ছে, তাই ওর পিছু নিলাম আমিও। কিছুটা দূর যাওয়ার পর ও গাড়ি থেকে নেমে গেল, আর তাই আমিও নিজের বাইকটা থেকে নেমে পায়ে হেঁটে ওর পিছু নেই। ইসি দুটো লোকের সাথে কথা বলে তাদের দুদিকে পাঠিয়ে দিল, আর নিজে এগোচ্ছে সামনের দিকে। লোকগুলো দেখে মনে হচ্ছে পুলিশের লোক, আর তারা আজ কোনো বিশেষ কাজে এখানে এসেছে। জায়গাটা আমার অচেনা, তবে আমি ইসির পিছু পিছু লুকিয়ে লুকিয়ে এগোতে লাগলাম। ইসি লুকিয়ে ভেতরে ঢুকে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ এখন ভেতরে গেলে ইসির মুখোমুখি হতে হবে, তাই এখানেই দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকি। বেশ অনেকক্ষণ হয়ে গেল সে ফিরছে না, তাই এবার সাহস নিয়ে উকি দিলাম ভেতরে দেখার উদ্দেশ্যে। যা দেখলাম তাতে আমার অবস্থা যায়। কি করি, ইসি ভেতরে ধরা পড়ে গেছে। একটা ছেলে সেখানে আছে, যদিও অনেকেই আছে, তবে সে যে এখানকার বস সেটা বুঝতে বাকি থাকলো না। তার পোশাক আর স্টাইল দেখে কি করব ভাবছি, কিন্তু বেশিক্ষণ ভাবার টাইম নেই, যে কোনো সময় ওরা গুলি করে দিতে পারে, তাই গায়ের শার্টটা খুলে ভালো করে মুখটা পেঁচিয়ে মুখোশ করে নিলাম। আর পেছন থেকে কয়েকজনকে শুট করায় অনেকেই নিচে পড়ে গেছে। ঘটনা হঠাৎ ঘটায় কেউ কিছু বুঝে উঠতে পারেনি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ইসির মাথায় একটা আঘাত পায়, যার কারণে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে। আর আমার সামনে এখন সেই ছেলেটাই, যাকে দেখে আমার বস বলে মনে হয়। দুজনের ধস্তাধস্তিতে সে অনেকটা কাবু হয়ে পড়ে, শেষ পর্যন্ত মাটিতে নেতিয়ে পড়লে আমি মার বন্ধ করি। সেখান থেকে বের হওয়ার আগে ইসির সাথে আসা লোক এখানে পৌঁছে যায়। ওরা আমায় দেখে ফেলার আগে আমি সেখান থেকে আমার মুখটা ঢেকে চলে আসি। আমার
মুখ থেকে কাপড় সরে গেছিল, জানি না ওরা দেখেছে কিনা। সেখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ইসির খোঁজ নেওয়া হয়নি, এখন ওর খোঁজ নিতে গেলে ধরা পড়তে হবে, তাই আড়ালে থাকাটাই ভালো। আমি রুমে বসে ল্যাপটপে কাজ করছি, তখন ফোন আসে। ফোনটা কাটার সাথে সাথে ল্যাপটপে মেল বক্স ওপেন করলাম, আর যা দেখলাম তাতে আমি পুরোই অবাক। মেলটা আসার পর ডিটেলস দেখার আগে ছবিটা দেখে আমার চোখ ছানা বড়া হওয়ার অবস্থা। এই তো সেই ছেলেটা যাকে আজ মেরে এলাম। বেঁচে আছে কিনা আল্লাহ মালুম। নাম রাফসান চৌধুরী, এতদিন আমেরিকা ছিল, বাংলাদেশে ওর কেউ আছে কিনা জানা নেই। আমি রাজনকে আবার ফোন দিলাম। আমি বললাম হ্যালো। রাজন বলল হ্যালো স্যার। আমি বললাম আচ্ছা, ও এখন কোথায় আছে জানো কিছু তোমরা? ছেলেটা হসপিটালে, কেউ খুব মারধর করেছে নাকি, ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি এখন সে কোমায়। আমি বললাম যাহ। রাজন বলল কি হলো স্যার? আমি বললাম না কিছু না। আচ্ছা তুমি তোমার কাজ করো, এই বলে ফোনটা কেটে দিলাম। কাজটা কি করলাম, কোমায় পাঠাই দিলাম, এখন কি হবে? এভাবে ভাবতে ভাবতে রাতটা চলে গেল। সকালে নাস্তার টেবিলে বসে আছি, কিছুক্ষণ পর ইসে আসছে, দেখে অনেকটা দুর্বল লাগছে। খাবার ফাঁকে কয়েকবার আমার দিকে আর চোখে তাকানোর চেষ্টা করেছে, যেটা আমার চোখ এড়ায়নি। চোখাচোখি হয়ে গেলেই নামিয়ে নিয়েছে চোখ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বেরিয়ে পড়লাম। ইসি মনে হয় যাবে না, গতিবিধি দেখে তাই মনে হলো। যাই হোক, না গেলে থাক, কাল মাথায় চোটটা একটু বেশি পেয়েছে। আমি বেরিয়ে পড়লাম। গেটের সামনে আমি বাইক স্টার্ট দেবো, তখন বাবা এগিয়ে এসে বলল রাজ আজকে একটু তাড়াতাড়ি ফিরো, আমার একটি কাজ করে দিতে হবে বাবা। আমি বললাম আচ্ছা আঙ্কেল। বাবা বলল ধন্যবাদ। আমি বললাম আসি। এই বলেই বাইক স্টার্ট দিলাম। অফিসে পৌঁছে নিজের কাজে মন দিলাম। তখন ম্যানেজার ডেকে পাঠালো। আমি বললাম স্যার আসবো? ম্যানেজার বলল আয় আয় এখানে বস। আমি বসে পড়লাম। ম্যানেজার বলা শুরু করলো, একটা দুর্ঘটনা ঘটে গেছে জানিস? আমি বললাম না তো স্যার। ম্যানেজার বলল এই কদিন অফিসটা সামলে নিস প্লিজ। আমি বললাম স্যার আমি তো, বলার আগেই থামিয়ে দিল। ম্যানেজার বলল কোনো কিন্তু শুনতে চাই না। আমি বললাম আচ্ছা স্যার, বলেই বেরিয়ে পড়লাম। কেমনটা লাগে একবার ভাবুন, একে তো নিজের কাজ, তার উপর এই অফিস, বোনের বিয়ে, এখন এক্সট্রা অর্ডিনারি দায়িত্ব চাপলো। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলাম বাবার কাছে। আজ বিকেলে কি একটা কাজ যেন করে দিতে বলেছে, তাই গেলাম। আমি বললাম আঙ্কেল। বাবা বলল আরে রাজ এসো। আমি বললাম কিছু একটা কাজের কথা বলেছিলেন। বাবা বলল ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। শোনো বাবা, রোহানদের বাড়িতে কিছু জিনিস পাঠাতে হবে। আশরাফ তো একটু ব্যস্ত অফিসের কাজে, তাই তোমায় বলছিলাম আর কি, যাবে বাবা? আমি বললাম আচ্ছা ঠিক আছে। বাবা বলল তাহলে বিকেলে তৈরি থেকো কেমন? আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে রুমে চলে এলাম। এসেই অগ্নিকে ফোন দিলাম। আমি বললাম অগ্নি আজকে তোমরা সামলে নিও, আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকবো। অগ্নি বলল ওকে স্যার, আপনি নিশ্চিত থাকুন। আমি বললাম অল দ্য বেস্ট, বাই। বলে ফোনটা কেটে ল্যাপটপে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, তাই আমি রোহানদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ গাড়ি চলার পর চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আমার সাথে আরো কয়েকজন এসেছে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে। সবাইকে দিয়ে সব জিনিসপত্রগুলো ভেতরে পাঠিয়ে দিলাম। তারপর আমি ভেতরে ঢুকলাম। মিসেস চৌধুরী অর্থাৎ রোহানের মা রাবেয়া চৌধুরী এগিয়ে এসে আমাদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আন্টি বলল এসো এসো তোমরা বসো এখানে। আমি বললাম আন্টি এত ব্যস্ত হওয়ার কিছু নাই, আসলে আশরাফ ভাইয়া একটু ব্যস্ত থাকার কারণে আমাকে আসতে হলো। আন্টি বলল তাতে কি হয়েছে, একজন এলেই হলো, তোমরা বসো। এই বলে উনি ভেতরের দিকে গেলেন, আর আমি এইদিকে চারদিকটা ভালোভাবে চোখ বুলিয়ে নিলাম। এমন সময় পেছন থেকে কেউ ডাক দিল। পেছন ফিরে দেখি রোহান। রোহান বলল হাই, আই এম রোহান, আই থিঙ্ক ইউ রাজ। আমি বললাম ইয়া। বলে দুজন হাত মিলিয়ে নিলাম। রোহান বলল আরিশফার মুখে আপনার নাম আর কথা শুনেছি। আমি একটু অবাক হয়ে বললাম তাই নাকি? রোহান বলল আরিশফা বলেছিল ওর আরেকজন ভাই ছিল আদিব ভাইয়া, অনেক ছোটবেলায় নাকি হারিয়ে গেছে। আপনি নাকি দেখতে অনেকটা ওর ভাইয়ের ছোটবেলার চেহারার সাথে মিল যায়। রোহান এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে, আর আমি শুধু শুনছি। রোহান আরো অনেক কথা বলল, সাথে আমিও টুকটাক বললাম। আমি বললাম আচ্ছা থাকো, আমি উঠলাম। রোহান বলল সে কি, আপনারা তো কিছু নিলেন না? আমি বললাম এখন সময় নেই ভাই, পরে এক সময় এসে পেট পুরে খাবো, বলেই বেরিয়ে এলাম। আর রোহান ওখানে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে থাকলো। বেশ অনেকক্ষণ আমরা চৌধুরী ম্যানশনে ছিলাম, কিন্তু রৌফ চৌধুরীকে দেখলাম না। হয়তো অফিসের কাজে ব্যস্ত, কিন্তু এখন তো অফিসে থাকার কথা না। যাকগে, এত কিছু ভেবে লাভ নেই। কিছুক্ষণের মধ্যে গাড়ি পৌঁছে গেছে। আমি ভেতরে গিয়ে বাবাকে জানিয়ে দিলাম সব ঠিকঠাক মতো পৌঁছে গেছে। বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে রুমে কিছুক্ষণ বসে থাকলাম। কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমার অবর্তমানে আমার রুমে কেউ প্রবেশ করেছিল। কেমন যেন খটকা লাগছে। তখনই মনে পড়লো আজকে রুমে তালা দেওয়া হয়নি। কে আসতে পারে বুঝতে পারছি না। কার্ড আর পিস্তল আমার সাথেই ছিল, তবে ল্যাপটপটা বাসায় ছিল। তাড়াতাড়ি গিয়ে ল্যাপটপটা অন করে দেখলাম না, তেমন কিছু হয়নি। আর হবেই বা কি করে, অনুমান করে পাসওয়ার্ড দেওয়া কারো সাধ্যের বাহিরে, তাই নিশ্চিত হলাম পুরো বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। রাফসান চৌধুরীর উপর যেই সন্দেহের তীরটা গিয়ে ঠেকেছিল, কিন্তু সে তো এখন কোমায়। কি করি? রোহান চৌধুরীকে সন্দেহের কোনো অবকাশ পেলাম না। ছেলেটা খুব অমায়িক আর ভদ্র বলেই মনে হলো। তাহলে সন্দেহ এখন কাকে করব? রাফসানকে একবার দেখতে হবে। তখন মারার ধান্দায় দেখতে পাইনি, তাই রাজনকে ফোন দিয়ে হাসপাতালের ঠিকানাটা নিয়ে নিলাম। এখন ঘড়িতে রাত 9টা বাজে, তাই বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ি হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তো আমি অবাক, ইসি আছে এখানে, তবে ছদ্মবেশে। ছদ্মবেশ ধারণ করলেও আমার চিনতে ভুল হয়নি। তার মানে হলো আরসি এর আসল পূর্ণরূপটা যে রাফসান চৌধুরী, এটা ওরা ভেবে নিয়েছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে পেছনে অন্য কেউ আছে। রাফসান কিছুতেই মূল হতে পারে না। এখন ভেতরে যাওয়া ঠিক হবে না, তাই বেরিয়ে আসি। আবারও নিজের ভাগ্যকে গালাগাল করে বাইক নিয়ে সামনে এগোলাম। বাসায় যাব না, তাহলে এখন কোথায় যাব ভাবতে ভাবতে রাতুলদের বাসার সামনে এসে দাঁড়ালাম। কলিং বেল চাপতেই নীরব দরজা খুলে দেয়। নীরব বলল স্যার আসুন আসুন। আমি বললাম বাকিরা কোথায়? নীরব বলল সবাই আছে স্যার, ওরা রুমে কাজ করছে, বসুন স্যার, আমি সবাইকে রাখছি। আমি বললাম ডাকতে হবে না, আমি যাচ্ছি ভেতরে। নীরব বলল ওকে স্যার। এই বলে গেট লাগাতে চলে গেল, আর আমি ভেতরের দিকে গেলাম। আমায় ঢুকতে দেখে তিনজন উঠে দাঁড়ালো। আমি বললাম বসো বসো, কাজ কত দূর? অগ্নি বলল স্যার আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা কুল কিনারা পেয়ে যাব। আয়াস বলল স্যার সন্দেহভাজন সবার উপর নজর সমান তালে চলছে, তবে কাউকেই তেমন ভাবে ধরা যাচ্ছে না। এর মানে এই নয়
সবাই ধোয়া তুলসী পাতা। স্যার অনেকের কাজ যাচাই করা হচ্ছে আর অনেক অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে কোষাগারে জমা দেওয়া হয়ে গেছে। আমি বললাম ওয়েল ডান। অগ্নি বলল হুম স্যার, সন্দেহের তীর এখন রৌফ আর রোহান চৌধুরীর উপর। আমি বললাম না, আরেকজন আছে। রাতুল বলল কে স্যার? আমি বললাম রাফসান চৌধুরী। নামটা শুনে ওরা অনেকটাই অবাক, কারণ আমাদের পূর্ব তালিকায় এই নাম নেই। নীরব বলল রাফসান চৌধুরী কে স্যার? আমি বললাম বলছি। তারপর আমি পুরো ঘটনা ওদের খুলে বলি। আয়াস বলল ও গড, তার মানে সে এখন কোমায়। রাতুল বলল তাহলে স্যার আমাদের কাজ তো এখন সহজ হবে বলে মনে হচ্ছে, মেন কালপ্রিট যখন কোমায়। আমি বললাম আমার কেন জানি মনে হচ্ছে এর পেছনে অন্য কেউ আছে। নীরব বলল কি হতে পারে স্যার? আমি বললাম সেটাই জানতে হবে আমাদের। এক কাজ করো রাতুল এবং নীরব, কাল তৈরি থেকো, আমরা কাল আবার মিশনে যাব। দুজনেই বলল ওকে স্যার। অগ্নি বলল স্যার আমি যেতে চাই। নীরব বলল চুপ। অগ্নি বলল তুই চুপ, তুই বাসায় কাজ কর। আমি বললাম শান্ত হও, তোমরা আমার কথা শোনো। কাল নীরব রাতুল তৈরি থাকবে, আর এরপরে যেই মিশন হবে তখন ইনশাআল্লাহ অগ্নি এবং আয়াস যাবে। ওদের সাথে আরো কিছু কথাবার্তা বলে আমি বেরিয়ে পড়লাম। রাত এখন 11:30 বাজে। সবাই এখনো সজাগ, তাই আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়লাম। সোজা নিজের রুমে চলে এসেছি। ফ্রেশ হয়ে এসে সোফায় বসেছি। হঠাৎ কার্ডটার কথা মনে হলো। পকেটে হাত দিয়ে দেখি আমার কার্ড নেই। সারা ঘর খুঁজে কোথাও পাইনি। কোথায় গেল আমার কার্ড? কেউ নিয়ে যায়নি তো? আমি কি ধরা পড়ে গেলাম? কার্ডটা কোথাও পাচ্ছি না, আর এদিকে ভয়ে আমার হাত পা কাঁপছে। কি হবে এখন? জানি না কার হাতে পড়েছে। নিচে চলে গেলাম, দেখি ইসি সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। ওকে দেখে মনে হয় না আমার প্রতি কোনো ইন্টারেস্ট আছে, তাহলে কে নিতে পারে? তখন ওই পকেটে ফোনটা বেজে ওঠে। আমি বললাম হ্যালো। রাতুল বলল স্যার আপনার কার্ডটা ফেলে গেছেন। কথাটা শোনার পর আমার কতটা শান্তি লাগছে বিশ্বাস করেন, বলে বোঝাতে পারবো না। আমি বললাম থ্যাংক গড। রাতুল বলল কি হয়েছে স্যার? আমি বললাম আর বলো না, কার্ডটা না পেয়ে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক বাদ দাও, তোমার কাছে রাখো, পরে নিয়ে নেব। রাতুল বলল আচ্ছা স্যার, বলে ফোনটা কেটে দিয়ে অনেকটা শান্তি পেলাম। তাই ড্রয়িং রুমেই দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। তখন ওই ইসি আমার সামনে ওর রুমের দিকে যাচ্ছে, আর আমার দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকালো। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। আমিও ঘুমানোর জন্য চলে গেলাম। পরদিন যথারীতি ঘুম থেকে উঠে যে যার কাজে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পর রাতুল আর নীরব আমার কেবিনে ঢুকলো। রাতুল বলল স্যার আমরা কিন্তু তৈরি। নীরব বলল হ্যাঁ স্যার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাতে যখন বের হতে বলবো সাথে সাথে বেরিয়ে পড়বে। ওরা একসাথে বলল ওকে স্যার, বলে ওরা চলে গেল। আর আমি আবার মনোযোগ দিলাম কাজে। একটা বিশেষ দরকারে রুমের বাইরে গেলাম। কাজ শেষে ফিরছি। ফেরার পথে ইসির রুমের দিকে চোখ পড়তে দেখি ও কারো সাথে কথা বলছে। মনে হচ্ছে বেশ রেগে আছে। তাই আমি আর না দাঁড়িয়ে সোজা চলে এলাম সেখান থেকে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। আমি তৈরি হয়ে নিলাম বেরোনোর জন্য। ভাবলাম বাহিরে গিয়ে রাতুলকে কল করে বলবো বেরোনোর কথা। আমি বাহিরে বের হতেই ইসির মুখোমুখি হয়ে গেলাম। এত রাতে ও বাইরে কেন? আমি মোচড় কেটে চলে আসতে যাব, ইসি বলল এই দাঁড়ান। আমি বললাম আমাকে বলছেন? ইসি বলল না, এখানে আরো অনেকে আছে তো ওদের বলছি। আমি বললাম ওহ, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় তারা? ইসি বলল ভূত, তাই দেখা যায় না। আমি বললাম ওরে বাবা, আপনি ভূতের সাথে কথা বলেন? ইসি বলল জাস্ট শাট আপ, কোথায় যাচ্ছেন আপনি? আমি বললাম কোথাও না তো। ইসি বলল এত রাতে আপনার কাঁধে ব্যাগ আর বলছেন কোথাও যাচ্ছেন না? আমি বললাম ও ব্যাগ, হ্যাঁ তাই তো। ব্যাগ কেন? আমি আসলে বুঝতেই পারিনি কখন ব্যাগটা কাঁধে নিলাম। আসলে আমার না ভুলে যাওয়ার অসুখ আছে ছোটবেলা থেকে। আমার কথাটা ঠিক হজম হয়নি। ইসি বলল ফাজলামি না করে বলুন আপনি কে, আর এই বাড়িতে কোন মতলবে ঢুকেছেন? আমি বললাম আপনি এসব কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। ইসি বলল নেকা সাজা হচ্ছে। আমি বললাম বিশ্বাস করুন আমি সত্যি কোনো মতলবে আসিনি। ইসি বলল আচ্ছা তাহলে চলুন, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলেন আমিও যাব। আমি বললাম আমার না ঘুম পাইছে, আমি রুমে যাই কেমন, আপনিও আসেন। বলেই রুমে চলে এলাম। এসে কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেলে দিলাম। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। যাই হোক রাতুলকে ফোন দিয়ে বলে দিলাম আমি ফেসে গেছি, তাই আজকে যাওয়া হবে না। এই বলে ফোনটা কেটে দিয়ে সোফায় বসে পড়ি। এখানে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে যায় খেয়াল নেই। চোখ খুলে দেখি 4টা বাজে। তাই আর না ঘুমিয়ে উঠে নামাজ পড়ে নিলাম। তারপর আবার ল্যাপটপে কাজ করতে বসলাম। এদিকে বেলা ভালোই হয়েছে, তাই উঠে গিয়ে তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। তাড়াতাড়ি নাস্তা করে আমি বেরিয়ে গেলাম। আমার পেছন পেছন ইসিও আসছে। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে নিজের কেবিনে কাজ করছি। এর মধ্যে ফোন এলো। অপর পাশের কথা শুনে আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো আমি আসছি, বলেই ফোনটা কেটে দিলাম। আর অফিস থেকে না বলেই বেরিয়ে বাইক নিয়ে ছুটলাম ফোনে বলা ঠিকানায়। রাজন বলল স্যার আসুন। আমি বললাম কোথায় দেখাও। রাজন বলল ওই যে স্যার, হাতটা সামনের দিকে ইশারা করে দেখালো। আমি যা দেখলাম দুটো লোক এই নির্জন স্থানে তাদের গাড়ি দাঁড় করিয়ে ভেতরের দিকে চলে গেল। এলাকাটা শুনশান, তাই দিনের বেলায় কেমন যেন রাতের মতো লাগছে। আমরাও লোকগুলোর পেছন পেছন লুকিয়ে যেতে লাগলাম। কিছুটা দূর যেতেই আরো দুজন এগিয়ে এলো, আর আমাদের দেখা প্রথম লোক দুটোর হাতে একটা ব্রিফকেস ধরিয়ে দিল, আর এরা একটা ছোট বক্স দিল। দেখে বোঝাই যাচ্ছে এতে স্মাগলিং এর কিছু আছে, তবে এত ছোট বক্সে কি থাকতে পারে তা বুঝতে পারছি না। যাই হোক লোকগুলো কোথায় যায় দেখতে ইচ্ছে ছিল, তবে তা করা ঠিক হবে না। তাই রাজনকে ইশারা দিয়ে বুঝিয়ে দেই পেছন দিয়ে যাওয়ার জন্য, আর আমি সামনে দিয়ে গিয়ে দুটো লোকের মাথায় বন্দুক ধরলে বাকিগুলো ভরকে যায়। আমি বললাম কি ব্যাপার কাকা, কি চলে? একজন বলল কে তোরা? আমি বললাম তোমার ভাতিজা কাকা, চিনতে পারছো না? অন্যজন বলল কাজটা ঠিক করলি না, আমাদের ছেড়ে দে, না হলে জানে মারা পড়বি। আমি বললাম OMG তাই? বলেই রাজনকে ইশারা করলে সে বাকি লোকগুলোর উপর গুলি চালিয়ে দেয়, আর সাথে সাথে তারা মাটিতে লুটিয়ে পড়ে। বাকি আছে দুজন, একজনের হাতে টাকার ব্রিফকেস আর অন্যজনের হাতে বাক্সটি। ওদের দুজনকে নিয়ে চলে আসি গন্তব্যে। আচ্ছা করে খাতির যত্ন করার আদেশ দিয়ে আমি আবারও চলে যাই অফিসে। এদিকে বিয়ের আর মাত্র 3 দিন বাকি, তাই সবাই অনেক ব্যস্ত। বাবার জোরাজোরিতে আমি অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নেই, আর ইসির ব্যবস্থা নিজেই করে নেই। এর মধ্যে রাজন আবার কল দেয়। আমি বললাম হ্যালো। রাজন বলল স্যার আমি এখন হাসপাতালে আছি, যেখানে রাফসান চৌধুরী ভর্তি আছে। এখন জায়গায় সন্দেহভাজন কেউ নেই, আপনি আসতে পারেন। আমি বললাম আচ্ছা তুমি থাকো, বলেই বেরিয়ে গেলাম। আমি তাড়াতাড়ি হাসপাতালে ঢুকে একটা লোকের উপর চোখ পড়তেই আমি তো অবাকের চরম সীমায় পৌঁছে যাওয়ার উপক্রম।